আজকে আমরা ক্লাস শুরু করি। আমাদের আজকের এখন যেটা টপিক শিখবো এটা হলো যে কন্টেন্ট কন্টেন্ট রাইটিং বলতেছি। কন্টেন্ট রাইটিং এর আগে আমাদের জানা দরকার কন্টেন্টটা কি। তো কোনো আইডিয়া আছে কন্টেন্টটা কি কারো? বলেন। হ্যাঁ, দেখা গেল আমরা কোনো সাবজেক্ট বা নিশের উপরে যখন কোনো কিছু আমরা লিখবো, ওটা বিস্তারিত লিখতে যাব, বর্ণনা দিব, জি জি, এটাই হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট গুড। আচ্ছা, সেমই কন্টেন্ট হলো যে কি কোনো ইনফরমেশন থ্রু করা আরেকজনকে। আমার ইনফরমেশনটা আপনার কাছে দিতে পারলে হলো। এটা আমি এই যে ভার্বালি দিতেছি, মৌখিকও কিন্তু হতে পারে। আমি আবার লিখতেছি, এই যে এখানে লেখাগুলো পড়ে কিন্তু আপনি আমার ইনফরমেশনটা পাইতেছেন। আবার আমি যদি ছবি দেই, এখন যদি বলে যে এই যে একটা টেলিভিশন, আপনি কিন্তু বলতেছেন টেলিভিশন যদি একটা ছবি এখানে দেখায় তাহলে আপনি বুঝতে পারতেছেন এটা একটা টেলিভিশন, ঠিক না? সো কন্টেন্ট হচ্ছে যে ইনফরমেশনগুলো আমরা যে কোনো মাধ্যমে থ্রো করতেছি, এটাকে আমরা কন্টেন্ট বলতেছি। সো টাইপ অফ কন্টেন্ট, এখানে কিছু কিছু টাইপ অফ কন্টেন্ট দেওয়া আছে, যেমন টেক্সট একটু আগে বললাম, ইমেজের থ্রুতে আমরা দিতে পারি। এরপর অডিও, যেটা আমি দিতেছি ভিডিওর মাধ্যমে দিতে পারি। সো আমরা যেহেতু ব্লগ ওয়েবসাইট অ্যাফিলিয়েট নিয়ে কাজ করতেছি, আমাদের কিসের প্রয়োজন হবে? টেক্সটটা প্রয়োজন হবে। দ্যাট মিনস রিটেন কন্টেন্ট আমাদের প্রয়োজন হবে। সো আমরা এখানে জানবো অ্যাফিলিয়েটে কি কি টাইপের রিটেন কন্টেন্ট হয়। সো অ্যাফিলিয়েটে যে যে টাইপের রিটেন কন্টেন্টগুলো হয় এগুলো হলো যে প্রোডাক্ট লিস্ট পোস্ট। একটা কন্টেন্টের টাইপ কি? এগুলো যে রিটেন কন্টেন্টের টাইপ বলতেছে। অ্যাফিলিয়েটে আমরা যে ধরনের রিটেন কন্টেন্ট ইউজ করি এগুলোর টাইপ প্রোডাক্ট লিস্ট পোস্ট। এটা দেখার জন্য আমি একটু এখানে চলে যাই, ব্রাউজারে চলে যাই। আমি যদি লিখি এখানে এটা ফর বিগিনার্স লিখলাম সাপোজ। আমি এখানে লিখি বেস গিটার্স, ইলেকট্রিক গিটার্স ফর বিগিনার। এটা লেখার পর আমার এখানে যদি এটা আসে, বেস্ট কথাটা লিখলে আপনাদেরকে গতকালকে কিওয়ার্ড টার্মসে দেখাইছি যে বেস্টটা লিখলে ব্লক টাইপের ওই সাইড আসার সম্ভাবনা আছে। সো প্রোডাক্ট লিস্ট বলতে আমি এখানে একটা র্যান্ডম কিওয়ার্ড নিয়ে সার্চ করেছি, একটা ওয়েবসাইটে গেলাম, একটু কন্টেন্টটা কি টাইপের হয় এই জিনিসটা বোঝার জন্য। দেখেন এখানে একটা প্রথমে টাইটেল দিয়েছে, তাই না? এরপর সে কন্টেন্ট লিখতেছে। আমরা যদি কন্টেন্টটা একটু খেয়াল করি, তো গিটার ছবি দিয়েছে, কন্টেন্টটা লিখতেছে। এখানে বিভিন্ন কয়েকটা মডেলের গিটার দিয়েছে এবং কন্টেন্টটা যতদূর যাচ্ছে, এই যে ভিউ এট অ্যামাজন, দ্যাট মিনস এখানে ক্লিক করলে কোথায় যাবে? অ্যামাজনে যাবে, ওখান থেকে একটা কেনার অপশন আছে। সেখানে ভিডিও সে শেয়ার করেছে, ছবিও দিয়েছে, সবকিছু দিয়েছে। এই ধরনের যে কন্টেন্টগুলা, এগুলাকে আমরা কি বলতেছি? প্রোডাক্ট লিস্ট পোস্ট। দ্যাট মিনস একটা প্রোডাক্ট নিয়ে, একটা প্রোডাক্টের বিভিন্ন মডেল হতে পারে, বাট আমার প্রোডাক্টটা কিরকম? একটা না, শুধু গিটারটা না, বাট গিটারের মধ্যে বিভিন্ন মডেল নিয়ে সে লিখছে, বাট প্রোডাক্টটা কি? একটাই, নিশের মধ্যে একটা, সরি, মাইক্রো নিশ পড়েছে। এরপর যে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ পোস্ট। সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ পোস্ট বলতে আমরা যদি এখানে চলে যাই, একটু লিখি, আমরা ছিলাম সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ পোস্ট। প্রথম প্রোডাক্ট লিস্ট পোস্টে বলতে একটা প্রোডাক্ট এবং ওই প্রোডাক্টের দেখা যায় যে বিভিন্ন মডেলগুলো নিয়ে এসে রাখছে। আর সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ পোস্ট বলতে বুঝতেছি একটা প্রোডাক্ট নিয়ে লিখবে এবং একটা প্রোডাক্টের বিভিন্ন পার্টসগুলো নিয়ে লিখবে। আমরা যদি একটু এখানে চলে যাই, গট ইট। সো দেখেন এখানে প্রোডাক্ট একটা, এই যে একটাই প্রোডাক্ট। একটু যদি নিচে যাই, এখানে একটু খেয়াল করলে দেখবো প্রোডাক্ট কিন্তু একটা। গিটার ওখানে প্রোডাক্ট ছিল কয়টা? প্রোডাক্ট একটা, বাট প্রোডাক্টের বিভিন্ন মডেলগুলো নিয়ে লিখছে।
আর এখানে কোনো মডেলে যায়নি, ওই যে একটা মডেল ছিল বা একটা প্রোডাক্ট ছিল, ওই একটা প্রোডাক্টের বিভিন্ন পার্টস গুলা নিয়ে এসে লিখছে। বুঝতে পারছি দুইটার মধ্যে পার্থক্য? সো পার্টস গুলা নিয়ে লিখছে। এখানে দেখবেন যে এখানে সাপোজ এই যে এই নাম্বারে লিখছে 2 নাম্বার, প্রথম একটা নিয়ে লিখছে, এই যে ফ্রেঞ্চ সিডি 60S এটা নিয়ে লিখছে। এরপর এই যে এই প্রোডাক্টের এই মডেলটা নিয়ে লিখছে, এই যে এই প্রোডাক্টের সাপোজ এই মডেলটা নিয়ে লিখছে। এইভাবে করে দেখা যাচ্ছে 6টা 7টা 8টা 10টা প্রোডাক্ট নিয়ে সে লিখতেছে। আর যখন এটাতে আসছি তখন দেখেন একটাই প্রোডাক্ট, আর এই প্রোডাক্টের বিভিন্ন পার্টস গুলা নিয়ে সে লিখছে। সেম ভাবে এখানেও দেখবেন যে বিভিন্ন কোথাও না কোথাও ওই যে অ্যামাজন থেকে কেনার অবশ্যই অপশন আছে। একটু নিচে যাই, ভিউ এট অস্টার, এটা বোধহয় ওদের নিজস্ব কোম্পানিতে, ওখানে অস্টারের কোম্পানিতে চলে যায়, কেনার অপশন আছে। সো আরো নিচে যাই, ও মেবি অ্যাফিলিয়েশন ওদের থেকে নিছে, যদি অ্যামাজন থেকে নিয়ে না থাকে। ও বোধহয় ওই যে অস্টার কোম্পানি থেকে নিয়েছে। হ্যাঁ, এখানে ক্লিক করলে দেখা যাবে যে ওইখানে চলে যাবে, এখান থেকে কেনার একটা অপশন থাকবে। ই কমার্স সাইডে চলে আসবে, ওদের অস্টারের সাইডে, ওখান থেকে কেনার অপশন থাকবে, এখান থেকে কিনলে সে একটা অ্যাফিলিয়েট পাইতেছে। এখানে আপনি ওই যে অ্যাফিলিয়েটের লিঙ্কটাও বসাতে পারেন, অ্যামাজন থেকে কেনার অপশনও বসানো যায়। এটা ছিল সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ পোস্ট। এবার হলো প্রোডাক্ট কম্পারিজন পোস্ট। এটা বুঝতে পারতেছি দুইটা প্রোডাক্টের মধ্যে কম্পারিজন করা। আমি যদি একটু সার্চ করি, অস্টার ভার্সেস নিনজা। এখানে দেখেন নিনজা প্রফেসর ব্লেন্ডার 100 ভার্সেস অস্টা প্রো, দুইটা কিন্তু পাশাপাশি একই নিশ কিন্তু আলাদা না। এমন যে না ব্লেন্ডারের সাথে কফি মেশিনের কম্পারিজন করতেছে, এরকম কিছু, এরকম না। সো সে কি লিখতেছে, দুইটা প্রোডাক্টকে দেখেন কম্পারিজন করে পাশাপাশি বসাইছে, বিভিন্ন এটার কোনটা ভালো আছে মন্দ আছে ওই জিনিসগুলো বসাইতেছে। দুইটা প্রোডাক্টকে কম্পারিজন করে সে একটা কন্টেন্ট লিখলো বা পোস্ট লিখলো, পোস্ট করার জন্য কন্টেন্ট লিখলো। এখানেও দেখা যাবে যে কেনার এই যে সি প্রাইস অ্যামাজন, আমরা জানি এখানে ক্লিক করলে কোথায় চলে যাবে, অ্যামাজনে চলে যাবে। এই ছিল যে তিনটা। এরপর যে হাউ টু যদি বলি, এখানে আমি লিখতে পারি হাউ টু মেক স্মুদি এট হোম, লিখলাম। এইখানে দেখেন, এইখানে জাস্ট সে একটা ব্লগ লিখছে এবং এই ধরনের ব্লগে কেনার কোনো অপশন থাকবে না, জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য লেখা। আমরা প্রথম ক্লাসে কিছু রিসার্চের বেলা বলছিলাম কিওয়ার্ডের কথা, মানি কিওয়ার্ড আর ইনফো কিওয়ার্ড, মনে আছে? মানি কিওয়ার্ড দিয়ে এই যে মানি কন্টেন্টটা লেখা হয়, এই কন্টেন্ট গুলাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মানি কন্টেন্ট আর একটা ইনফো কন্টেন্ট। ওই যে মানি কিওয়ার্ড নিছি, ইনফো কন্টেন্ট, মানি কন্টেন্টের ইন্টেনশন কি ছিল, মানি জেনারেট করা। সো মানি কিওয়ার্ড অনুযায়ী আপনাকে মানি কন্টেন্ট লিখতে হবে। মানি কন্টেন্টের কাজ কি থাকবে, যে কন্টেন্টটা এটাতে মানে কেনা বেচা নিয়ে হালকা একটু কথা হবে। আমি তো প্রথমে প্রোডাক্টের ইনফরমেশন দেবো, আমি কিন্তু সরাসরি কেনার কথা কন্টেন্টে বলতে পারি না, মানুষকে ইনফরমেশন দিচ্ছি। যদি তোমার এই ইনফরমেশন তোমার জন্য এই জিনিসটা উপকারী হয়, যেমন আমরা ইউটিউবে দেখে থাকি তুমি অ্যামাজন থেকে কিনতে পারো। আর যেটা ইনফো কন্টেন্ট হবে টোটালি ইনফরমেশন দিব, তার কাছে কোনো কিছু ইনফরমেশন নাই, জানা নাই, আমি টোটালি কি করব, ইনফরমেশন দিব। যেটা কি আমরা যে মানি ইনফো কিওয়ার্ড রিসার্চ করে বের করছিলাম না, ওইটার আন্ডারে ইনফো কন্টেন্ট করে লিখতে হবে। সো উপরের তিনোটা যদি দেখি, উপরের তিনোটা টাইপ হলো যে মানি কন্টেন্টের ভিতরে পড়ে, আর নিচের হাউ টু বা ব্লগ পোস্ট ইনফো পোস্টটা ইনফো কন্টেন্টের আন্ডারে পড়ে। না, মানি জেনারেট হয় না। এখান থেকে কি করা যায়, সাপোজ আপনার একটা এখানে ইনফো কন্টেন্ট আছে, ইনফো কন্টেন্টের ভিতরে আপনি ইন্টারনাল লিঙ্ক করতে পারেন যে আপনার আরেকটা কন্টেন্ট আছে, এরকম একটা মানি কন্টেন্ট আছে। সো ইনফো কন্টেন্টে কোথাও না কোথাও আপনি লিখলেন যে আমি এই কাজটা, এই রেসিপিটা করার জন্য আমি কি ব্যবহার করছি, একটা ব্লেন্ডার ব্যবহার করছি, তুমি চাইলে ওইটা দেখতে পারো। এখানে রিড মোড দিলেন বা কোনো কিছু দিলেন, ক্লিক করলে আবার কোথায় চলে যাবে, মানি কন্টেন্টে চলে যাচ্ছে। মানি কন্টেন্টে গিয়ে তার বাই করার অপশন আছে। ওকে, সো আমি আবার একটু রিপিট করি,
রিপিট করি বলতে প্রথম হলো যে আমাদের প্রোডাক্ট লিস্টের মধ্যে দেখেন আমার কিন্তু নিশ একটা দুইটা নিয়ে লিখছে, গিটার নিয়ে লিখছে, হয়তোবা 4-5টা গিটার নিয়ে সে লিখছে, লেখার পর একই নিশ একই প্রোডাক্ট বিভিন্ন মডেল নিয়ে সে লিখছে। আর যেটা আমি দেখতেছি সিঙ্গেল প্রোডাক্ট, এটা শুধু সিঙ্গেল প্রোডাক্ট, একটা প্রোডাক্টই, একটা প্রোডাক্টের একটা মডেলে বলতে পারি, একটা প্রোডাক্টের একটা মডেল নিয়ে ওটার বিভিন্ন পার্টস গুলো নিয়ে সে লিখছে। এরপর যদি ধরি প্রোডাক্ট কম্পারিজন বলতে আমি দুইটা প্রোডাক্টের মধ্যে সে কম্পারিজন করে দেখাইছে নিশ কিন্তু একই একই টাইপের। সো দুইটা প্রোডাক্টের মধ্যে কম্পারিজন করে দেখাইছে যে যেটা ভালো লাগে, যার যেটা প্রয়োজন, কাজের প্রয়োজনে সে সেটা নিবে। এরপর যে হাউ টু ব্লগ পোস্ট, যেটা আপনাদেরকে দেখালাম, এটা হলো যে ইনফরমেশন দেওয়ার জন্য যে আমি কিভাবে স্মুদি বা রেসিপিটা বানাইছি এ ধরনের একটা ইনফরমেশন দিলাম। আর এটার থেকে হলো যে মানি জেনারেট তো হচ্ছে না, মানি কিভাবে জেনারেট হবে, যেভাবে ক্লিক করে গেলে ওখান থেকে নিতে পারতেছে। এ ছিল বিভিন্ন টাইপের কন্টেন্ট অ্যাফিলিয়েট মার্কেটের জন্য। এখন কন্টেন্ট লেখার তো কন্টেন্ট আমরা লিখতে পারি, কন্টেন্ট লেখার ক্ষেত্রে বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করা লাগে, ওই স্ট্র্যাটেজিগুলো আমরা দেখব। কন্টেন্ট রেশিও 70% ইনফো 30% মানি। এটা হলো যে সাধারণত আমরা বলে থাকি, অনেকে 60-40 বলে, অনেকে কতটুকু বলে যে ইনফো থাকবে 60, 30 মানি কন্টেন্ট থাকে। এখন ইনফো কন্টেন্ট বেশি কেন? আপনি তো বলতেছেন স্যার অ্যামাজন থেকে টাকা না পাইলে আমি ইনফো কন্টেন্ট কেন বেশি দেবো? সো প্রথম শুরুতে আপনাদেরকে বলছিলাম গুগল কিন্তু ব্লগ ওয়েবসাইটগুলো কিভাবে জাজ করে, আপনি ইনফরমেশন দিচ্ছেন, আপনি বিভিন্ন কিছু লিখতেছেন, সো যত ইনফো কন্টেন্ট বেশি থাকবে গুগলের কাছে আপনার ওয়েবসাইটের মান তত বাড়বে, ভালো থাকবে, এবং মানি কন্টেন্টও থাকবে। আগে তো মানুষ পড়ার জন্য আসবে, ইনফরমেশন দিবেন, গুগল বুঝবে না ঠিক আছে সে ইনফরমেশন দিচ্ছে, এবং এটাই যতটুকু হোক। বাট প্রথম যখন আপনি ওয়েবসাইট খুলবেন তখন আমার সাজেশন থাকবে প্রথমে মিনিমাম 8 থেকে 10টা ইনফো কন্টেন্ট দেওয়ার জন্য। ইনফো কন্টেন্ট দিলে গুগলের কাছে তো আপনি ভালো হচ্ছেন, এবং ইনফো কন্টেন্ট গুলা তাড়াতাড়ি র্যাঙ্ক করে, বা যেহেতু মানুষ ইনফরমেশন চায় তখন আপনার কন্টেন্টটা ভালো হলে র্যাঙ্ক পাইতে সুবিধা হবে। যতক্ষণ না আপনি র্যাঙ্কে আসতেছেন, মানে গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে সামনের দিকে আসতেছেন, ততক্ষণ না পর্যন্ত আপনার কি হবে না, ট্রাফিক আসবে ভালো পরিমাণে। আর ট্রাফিক না আসলে তো মানি কন্টেন্টের প্রয়োজন, মানে মানি কন্টেন্ট দিয়েও কোনো ভ্যালু নাই, কারণ মানি কন্টেন্ট দিলে তো ওখান থেকে ক্লিক করে কোথায় যাবে, অ্যামাজনে যাবে। আর ভালো পরিমাণ ট্রাফিক না আসলে অ্যামাজনে যদি না যায় 90 ডেজ পরে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। সো প্রথমে ট্রাই করলে প্রথমে আপনার 8 to 10 10টা চেষ্টা করবেন ইনফো কন্টেন্ট। জি, এটা হলো যে আমি যেগুলো নিজ দিছি ওগুলো নিয়ে মোটামুটি কম্পিটিশন কম, মোটামুটি কম। না, ওদিন যে 7টা সাজেস্ট করলাম না নিজ সিলেকশনের সময়, যে আপনারা জিজ্ঞেস করলেন কোনটা কোনটা নিয়ে কাজ করা যায়, ভিডিওতে তো আছে। যে আমি বললাম যে বুকস আছে, এরপর হলো যে আপনার হাউস এন্ড ই আছে, ব্রড। আপনি নিজ সিলেকশন করে যে অ্যামাজনে গেলাম না, বাম পাশে কতগুলো নিজ দেখালাম না, ওখান থেকে তো সাজেস্ট করছিলাম। কন্টেন্ট লেন্থ, কন্টেন্ট লেন্থ কত হওয়া দরকার? কন্টেন্ট লেন্থ ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে কখনো মুখস্থ বলা যাবে না যে 1200 লিখবো কি 1300 লিখবো 1500 লিখবো। কন্টেন্ট লেন্থের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার কিওয়ার্ড লিখে সার্চ করার পর আমার যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে প্রথম 10 জন লোক আসবে না, তাদেরকে আমাকে রিসার্চ করতে হবে। কিভাবে রিসার্চ করতে হবে? ওয়েব পেজ ওয়ার্ড কাউন্টার নামে একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, আমরা চলে যাব এখানে। আমি যদি দেখেন এই যে এখানে দিছি, একটু আগে যে সার্চ করলাম, আমি এখানে আবার একটু সার্চ করি, ব্লেন্ডার ফর স্মুদি, আমার বিভিন্ন ওয়েবসাইট আসছে তাই না? আমি এই ওয়েবসাইটে গেলাম, প্রথম ওয়েবসাইটে, এই ওয়েবসাইটের ইউআরএলটা নিলাম ওই পেজের, নেওয়ার পর আমি চলে আসবো এইখানে, এখানে আমি ইউআরএলটা দিয়ে দিব, এখানে বলবো কাউন্ট ওয়ার্ড, সে আমাকে বলে দিবে যে সে কত ওয়ার্ডের কি লিখছে, 3697 ওয়ার্ডের সে কন্টেন্ট লিখেছে। কতটা লিখছে? 3697। এইভাবে 10 জনেরটা আমি কি করব, যোগ করব। সাপোজ 10 জনেরটা যোগ করার পর 3000 করে ধরলাম, 3 10, এটা হলো যে হ্যাঁ পার পেজ, আমার তো তার এই পেজের সাথে কম্পিটিশন, এই পেজ নিয়ে এসে। জি, যেমন এই যে ব্লেন্ডার,
ব্লেন্ডার কথাটা কি এগুলা এখানে কিওয়ার্ড ব্যবহার হিসেবে সে করছে? ধরছে, হ্যাঁ নন কমন কিওয়ার্ডস, এগুলো দেখার দরকার নাই। অল কিওয়ার্ডস এই কিওয়ার্ড হিসেবে এগুলা কন্টেন্টের ভিতর থেকে কিওয়ার্ড গুলো পাইছে সে বুঝাচ্ছে, এগুলো দেখার দরকার নেই। ওর এগুলো সাজেশন কোনো আমার কাজে আসবে না, অন্য কাজের জন্য আসবে। সো এটা হলো যে কত, এর এখান থেকে হেল্প নিব কত, 3697। অনেক সময় ইউআরএল দিলে ইয়া ইউআরএল দিলে ওয়ার্ড দেখায় না, তখন হলো যে আমরা একটু কপি করে আরেকটা জায়গা আছে যেটা হোম আছে, এখানে চলে আসবো। হ্যাঁ, হোমে ক্লিক করে চলে আসবো। তখন দেখবেন এইখান থেকে আমি যখন এই যে এই লেখাটা, সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য ওর এই লেখাটা আমি কপি করলাম, ইউআরএল দিলে যদি রেজাল্টটা একটু আগে যেভাবে দেখছি, ইউআরএল দিলে যদি রেজাল্টটা না দেখায়, তাহলে সাপোজ এতটুকু নিলাম, কপি করলাম, ওই যে হোমে চলে আসলাম, হোমে আসার পর এখানে দিব, দেওয়ার পর তখন সে দেখাবে হ্যাঁ কত ওয়াট। আমি তো অর্ধেক নিছি, হ্যাঁ বুঝতে পারছি। প্রথম স্টেপ কি দেখাইছি, ইউআরএল দিলে সে আমাকে কত ওয়াট দিয়ে দিচ্ছে। অনেক সময় না দেখাইতেও পারে, তাহলে আরেকটা অপশন কি, হোমে চলে যাব, ওর কন্টেন্টটা কপি করে, যে কোনো কন্টেন্ট এনে কপি করে এখানে দিব, সে কত ওয়ার্ডের কন্টেন্ট আমাকে এখানে রেজাল্ট দিয়ে দিবে। বুঝতে পারছি দুইটা ওয়ে। ওকে, সো আমার কাজ হবে কি, আমার কাজ হবে 10 জনকে এভাবে কি করা, 10 জনের কন্টেন্ট যোগ করব, 10 জনের কন্টেন্ট যোগ করে কি করব, 10 দিয়ে ভাগ দিব, ভাগ দেওয়ার পর যেটা আসবে ওইটার সাথে প্লাস দিব 200 ওয়াট অথবা 250 ওয়াট। দ্যাট মিনস প্রথম পেজে যে 10 জন আছে, যে 10 জনের অ্যাভারেজ কন্টেন্টের 200 বা 250 ওয়াট আমার থেকে বেশি লিখতে হবে। কন্টেন্ট লেন্থ সম্পর্কে ক্লিয়ার? সেক্ষেত্রে যদি ইনফো কন্টেন্ট হয়, ইনফো কন্টেন্টের ক্ষেত্রে এটা হলো যে মানি কন্টেন্টের ক্ষেত্রে বললাম, হ্যাঁ ইনফো কন্টেন্টের ক্ষেত্রে চেষ্টা করা লাগবে যত সহজে আমি ইনফরমেশনটা দিয়ে দিই। আবার বেশি সহজ করার জন্য খুব শর্টকাট করা যাবে না, ঠিক আছে? কারণ আমরা যখন ইনফরমেশনের জন্য আসি, দেখেন ইনফরমেশনের জন্য আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ইনফরমেশনটা পেতে চাই, ঠিক না? কারণ আমি যদি আমার কন্টেন্টটা এমন হলো সে পড়তে 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 বোর হয়ে যাচ্ছে, সে কিন্তু আমার কন্টেন্ট থেকে বের হয়ে যাবে। সো ইনফো কন্টেন্টের ক্ষেত্রে চেষ্টা করবেন যত সহজে ইনফরমেশনটা দিয়ে দেওয়া যায়, খুব ইজি ওয়েতে, যাতে সে বুঝতে পারে এবং পড়ে বোর না হয়, আমার ওয়েবসাইট থেকে বের হয়ে না যায়। টু দা পয়েন্ট কথা বললে ভালো, আবার বেশি শর্ট করে ফেলা ঠিক হবে না। ওকে, এরপর কিওয়ার্ড প্লেসমেন্ট। কিওয়ার্ড প্লেসমেন্টের 6টা জায়গা বলছিলাম, ঠিক না? 6টা জায়গা প্রথম ক্লাসে বলছিলাম না, কিওয়ার্ড প্লেস করার 6টা জায়গা আছে। এন্ড 6টা জায়গার পরে কন্টেন্টের ভিতরে কিভাবে আমরা কিওয়ার্ডগুলো প্লেস করি, কন্টেন্টের ভিতরে কি হতে পারে, কন্টেন্টের ভিতরে কোনটা আছে কিওয়ার্ড প্লেসমেন্টের জায়গা, মনে নাই? আমার পোস্টের যে টাইটেলটা থাকবে, আমার এই যে পোস্টের যে টাইটেলটা, একদম পোস্ট করতেছি, পোস্টের একটা টাইটেল আছে না, এই যে টাইটেলটা, এখানে আমার কি হবে, ফোকাস কিওয়ার্ডটা থাকা লাগবে না? অবশ্যই আমার ফোকাস কিওয়ার্ডটা আমার, এটা আবার কিন্তু H1 ট্যাগও পড়তেছে, হেডিং ট্যাগ। আবার আমার পোস্টের টাইটেল, পোস্টের টাইটেলকে হেডিং ট্যাগে রাখা হয় আর কি, H1 ট্যাগে রাখা হয়। সো পোস্টের টাইটেলে একবার যাবে, প্রথম 100 ওয়ার্ডসের মধ্যে একবার যাবে, 2বার। এরপরে আপনাদের সাথে আলোচনা করছিলাম যে কিওয়ার্ড ডেনসিটি নিয়ে। তাহলে আমি যদি 3000 ওয়ার্ডের কন্টেন্ট লিখি, কয়বার ইউজ করা যাবে কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড? 0.2% হলে 0.2%, 0.2% হলো যে হেডলাইনের মধ্যে, না টোটাল বডিতে বলতেছি, মানে কন্টেন্টের মধ্যে। হেডলাইনে ওটা তো চলে গেল, ওইটা একটা। আর 100 ওয়ার্ডস এর মধ্যে, কন্টেন্টের 100 ওয়ার্ডস এর মধ্যে একটা। আর 3000 ওয়ার্ড হলে টোটাল কয়টা পাইতেছি? 100 ওয়াটস এর মধ্যে বলছিলেন বোধহয় 3টা ব্যবহার একটা, একবার প্রথম 100 ওয়ার্ডস একবার। আর টোটাল কন্টেন্টের মধ্যে 0.2% কত পাওয়া যায়? 3 দুগুণে 6, 6বার আমি ব্যবহার করতে পারবো আমার ফোকাস কিওয়ার্ডটা। ফোকাস কিওয়ার্ডটা কয়বার ব্যবহার করতে পারবো? 6বার। তাহলে 100 ওয়ার্ড একবার চলে গেল, তারপর কি করতে হবে, আর 5বার ব্যবহার করতে পারবো। সো 5বারে একটু চিন্তা করা লাগবে কি, আমার যে মেইন পয়েন্টগুলা, যেগুলো মেইন পয়েন্ট থাকবে, মেইন পয়েন্টের ওখানে ব্যবহার করার জন্য, এবং ওইটা ট্যাগের মধ্যে ব্যবহার করার জন্য। এই যে এখানে অনেক বড় করে ট্যাগের মধ্যে ব্যবহার করছে না, মানে হেডিং ট্যাগগুলোর মধ্যে ব্যবহার করার জন্য। এ ছিল একটা কিওয়ার্ড প্লেসমেন্ট। এরপর হলো যে আপনার কনক্লুশন একবার ব্যবহার করতে হবে, লাস্টে গিয়ে যখন একটা কন্টেন্টের কনক্লুশন লিখতে হয় তখন একবার ব্যবহার করা বেটার। এরপর হচ্ছে এলএসআই কিওয়ার্ডের ব্যবহার। এলএসআই কিওয়ার্ডগুলো কি করতে হয়, আমার যে সাব হেডিং থাকবে
বিভিন্ন ইম্পর্টেন্ট পয়েন্ট থাকবে, ওখানে এলএসআই কিওয়ার্ডগুলো ব্যবহার করা। এরপর হচ্ছে আপডেট ফ্রিকোয়েন্সি। সো আপনাকে সবসময় আপডেট কন্টেন্ট করতে হবে। যেমন একটু আগে যে আমরা গিটার নিয়ে দেখছি, ওখানে 10টা প্রোডাক্ট লিখছি। সাপোজ একটা প্রোডাক্ট কি হয়েছে, অ্যামাজন থেকে নাই হয়ে যেতেও পারে, হতে পারে না? সো তখন আমি কি করব, ওই কন্টেন্টটা আমাকে আবার আপডেট করতে হবে না, একটা প্রোডাক্ট নিয়ে ওখানে বসাইতে হবে না। ওকে। এরপর সবসময় কম্পিটিটরকে অ্যানালাইসিস করে দেখতে হবে তারা কি কন্টেন্ট নিয়ে কাজ করছে কিনা, আপনার র্যাঙ্ক ফলো করছে কিনা, এগুলো জিনিসগুলো সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে। এরপর ওই র্যাঙ্ক ফলো করলে কি কারণে করলো, এরপর আবার কম্পিটিটর কোন কোন জায়গায় ভালো করলো, এগুলো দেখে আপনাকে কাজ করা লাগবে। এই জন্য আপনাকে সবসময় আপডেট থাকতে হবে। এরপর আসেন কন্টেন্টের প্ল্যানিং, আন্ডারস্ট্যান্ডিং কিওয়ার্ড কন্টেন্ট ইন্টেনশন। আপনাকে কিওয়ার্ডের ইন্টেনশন এবং কি বুঝতে হবে, কন্টেন্টের ইন্টেনশন বুঝতে হবে। এখন আপনার মানি কিওয়ার্ড অনুযায়ী আমরা জানি মানি কন্টেন্টই হচ্ছে। এখন আপনার কিওয়ার্ড হলো যে হাউ টু দিয়ে, ওইখানে কি মানি কন্টেন্ট লেখা ঠিক হবে? হাউ টু দিয়ে যদি ইউজ হয়, হাউ টু দিয়ে কি হয়, ইনফো কিওয়ার্ড হচ্ছে না, তো সেক্ষেত্রে কি মানি কন্টেন্ট লেখা ঠিক হবে? হবে না। সো ওই জিনিসটা বুঝতে হবে। এনলিস্টেড প্রোডাক্ট ফর সেল। সো আপনি যে প্রোডাক্ট নিয়ে লিখবেন এটাকে কি করতে হবে, প্রোডাক্টটা রিসার্চ করতে হবে। যদি এখানে আমি চলে আসি প্রোডাক্ট রিসার্চের কথা, 100 রিভিউ, সাপোজ আমি যদি এখন চলে যাই অ্যামাজনে, বেস্ট সেলারে যাই, প্রোডাক্টগুলো দেখলে হলো শুধু। তো ব্লেন্ডারে গেলাম, একটা প্রোডাক্ট রিসার্চ করতেছি আমি, আমার কিওয়ার্ড অনুযায়ী কিন্তু এখানে সার্চ করবো। হ্যাঁ, প্রোডাক্ট কিভাবে রিসার্চ করতে হয়, আমি প্রোডাক্টগুলো বের করে নিব আমার কিওয়ার্ড অনুযায়ী। প্রথম দিন কিন্তু আমি সার্চ করে দেখাইছি কিভাবে কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হয়। কিওয়ার্ডটা বসে সার্চ করলে আমার বিভিন্ন প্রোডাক্ট আসবে, যে যে প্রোডাক্ট নিয়ে আমি লিখতে চাইবো। সো ধরেন এই প্রোডাক্টটা আমি রিসার্চ করব, প্রোডাক্টটা রিসার্চ করার ক্ষেত্রে আমার কিছু কিছু বিষয় দেখা লাগতেছে, যেমন 100+ রিভিউ আছে কিনা। রিভিউ আছে, ভালোই রিভিউ আছে নাকি। এরপর দেখতে হবে ম্যাক্সিমাম রিভিউ 5 স্টার আছে কিনা। সো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম 4.2 আছে। এরপর দেখতে হবে অ্যাভেলেবেল ইন স্টক কিনা। আপনি লিখছেন বাট ওই প্রোডাক্টের স্টকেই নাই, কোনো লাভ আছে? লোক গিয়ে কিনতে পারবে? 4.2 নিয়ে যাবে, সমস্যা নেই। 5 স্টার মানে ম্যাক্সিমাম যাতে 5 স্টার থাকে, এবার বলছিলাম। আপনি এখানে চার্জ দিলে দেখেন 5 স্টারের ম্যাক্সিমাম বেশি। 5 স্টারটা এখানে ক্লিক করলে 5 স্টারটা বেশি করতেছে না, 4.2 আসে। অন্যান্য স্টারও আছে, এই পাশে ক্লিক করলে এই যে 5 স্টারে বেশি, 67% 5 স্টার। এরপর হচ্ছে আপনি একটা প্রোডাক্ট নিয়ে লিখতেছেন, ওই প্রোডাক্ট স্টকেই নাই, লাভ তো নাই, একটা লোক গেলে ওখান থেকে কেনাকাটা করতে পারবে না, সেক্ষেত্রে ইন স্টক কথাটা দেখে নিতে হবে। এরপর হলো যে প্রাইসটা আসলে ভেরি করে, আপনি কি প্রোডাক্ট লিখতেছেন। এখন ব্লেন্ডারের প্রোডাক্টের দাম অনেক বেশি, যদি ক্যাট ফুড নিয়ে লেখেন তখন প্রোডাক্টের দাম অনেক কম। এরপর এভারগ্রিন কিনে, এটা আমরা দেখে আসছি, ব্লেন্ডারটা মোটামুটি তো এভারগ্রিন, তাই না, সব সময় চলে। অ্যামাজন চয়েস, এটা টোটাল অপশনাল, থাকলে ভালো না থাকলে ভালো। এই যে অ্যামাজন চয়েস কথাটা লেখা থাকে, এটা যদি থাকে ভালো, না থাকলে আহামরি ইম্পর্টেন্স নেই এটা, অ্যামাজন চয়েস থাকা ভালো। সো এই জিনিসটা হলো যে আপনি প্রোডাক্ট রিসার্চ করে প্রোডাক্টগুলো আপনাকে ঠিকঠাক করতে হবে, যে এই প্রোডাক্টগুলো নিয়ে আমি কন্টেন্ট লিখবো। কালেকশন প্রোডাক্ট ইনফরমেশন, যে প্রোডাক্টের ইনফরমেশন কালেক্ট করতে হবে। এই যে এখানে প্রোডাক্টের ইনফরমেশন কিন্তু আছে না, ব্র্যান্ড কি, কালার কি, এগুলো এখান ছাড়া তো আর কোথাও পাবে না। যেহেতু অ্যামাজনে প্রোডাক্ট নিয়ে লিখছেন, এখান থেকে রিসার্চ করতে হবে, এখান থেকে নিতে হবে। এরপর হলো যে প্রোডাক্ট ইনফরমেশন, এই যে টেকনিক্যাল ইস্যুগুলো, আবার হলো যে প্রস এন্ড কনস। প্রস এন্ড কনস বলতে ভালো খারাপ, ভালো খারাপের কিছু অংশ দিতে হয়। যেমন আমি যদি বলি, এখানে যদি আমি ইয়াতে চলে যাই, কাস্টমার রিভিউতে চলে যাই, এখানে বিভিন্ন জন কমেন্টস করছে না, এখান থেকেও কিন্তু আমি কি পাবো, প্রস এন্ড কনস গুলো পাবো। এছাড়াও এই মডেল লিখে যদি আমি অনেক সময় ইউটিউবে সার্চ করি, এই মডেলটা লেখার পর সার্চ করে ইউটিউবে লিখি যে প্রস এন্ড কনস গুলো বলো, তাহলে ওখান থেকেও কি আমার এই পণ্যের খারাপ ভালো গুণগুলো পাওয়া পসিবল। এরপর হচ্ছে ফ্রিকোয়েন্টলি অ্যাবাউট দ্য প্রোডাক্ট, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন,
যে প্রোডাক্টগুলো নিয়ে ফ্রিকোয়েন্টলি কি কি কোয়েশ্চেন আস্ক হতে পারে, এটা আমরা কম্পিটিটরকে রিসার্চ করলে কম্পিটিটর থেকেও পেতে পারি, অথবা আমরা চ্যাট জিটিপি ব্যবহার করেও লিখতে পারি যে আমার কিওয়ার্ড এটা, তুমি আমাকে এটার জন্য কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন এবং দাও। ইন্টারনাল লিঙ্কিং স্ট্র্যাটেজি, আমরা যে গতকালকে ব্যাকলিঙ্ক দেখে আসছি না, কিভাবে কিভাবে অ্যাঙ্কর লিঙ্কটা করা ভালো, ইন্টারনাল কিভাবে লিঙ্কিংটা করা ভালো, এটা জিনিসটা দেখা লাগবে। এরপর যে থিং টু কনসিডার, রাইট অ্যাজ অ্যান এক্সপার্ট, এক্সপার্ট হিসেবেই লিখতে হবে, আপনি এক্সপার্ট মানে নিজেকে এক্সপার্ট ফিল করে লিখতে হবে। রিকমেন্ডেড বেস্ট অ্যাভেলেবল ইন স্টক প্রোডাক্ট, হ্যাঁ। এরপর ফোকাস মোর অন বেনিফিটস নট ফিউচার্স, ফোকাস করতে হবে কোথায়, বেনিফিটস এর দিকে বেশি ফোকাস করতে হবে, ফিচার্স এর দিকে না। যেমন এটা টিভিটা অনেক বড়, বেনিফিটসটা কি, অনেক দূর থেকে দেখা যাচ্ছে। আর যদি ইঞ্চি লেন্থ এগুলো বলে, এগুলো কি হচ্ছে, ফিচার্স হচ্ছে। ইউজ অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড শর্ট সেন্টেন্স, অবশ্যই আপনার কন্টেন্ট অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে, সেন্টেন্সগুলো শর্ট হতে হবে। ইলিমিনেট ওয়ার্ড সেন্টেন্স রিপিটেশন, বারবার সেন্টেন্স ওয়ার্ড রিপিট করা যাবে না। অ্যাড মোর ট্রানজাকশন ওয়ার্ড, ট্রানজাকশন ওয়ার্ড ইউজ করতে হবে, এখানে কিছু ট্রানজাকশন ওয়ার্ডের লিস্ট আমি রাখার চেষ্টা করছি। এরপর হলো যে অ্যাড মোর ইউজ কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটন অবশ্যই ইউজ করতে হবে। যে আমরা যে লিখছি প্রাইস লিখছি, যে অ্যামাজনে গিয়ে দেখেন, ওখানে ক্লিক করলে কোথায় যাচ্ছে, অ্যামাজনে যাচ্ছে, হ্যাঁ। ওকে, ইউজ গ্রাফিক্স, ইনফোগ্রাফিক্স, ভিডিও, ইমেজ। আমরা জানি কন্টেন্ট শুধু লেখা হলে মানুষ পড়তে চাইবে না, সো আমাদেরকে অবশ্যই ইমেজ কন্টেন্ট মাঝে ইমেজ ভিডিও এগুলো ব্যবহার করতে হবে, যাতে একজন রিডার যে আসবে তার অ্যাটেনশনটা ধরে রাখা যায়, সে যাতে নিচ পর্যন্ত পড়ে। মেক কন্টেন্ট ইজি টু রিড, আমাদেরকে একটা ওয়েবসাইট হেল্প করবে, এটার নাম কি, হ্যামিংওয়ে। আমি কিন্তু রিসার্চ করার জিনিসগুলো পাশাপাশি দেখাই যাচ্ছি, কিভাবে কন্টেন্টগুলো আপনারা রিসার্চ করবেন, লেখার পর বিভিন্ন জায়গায় গিয়ে রিসার্চ করা লাগে। হ্যামিংওয়েতে চলে যাব আমরা, এখানে গিয়ে আমার কন্টেন্টের রিডাবিলিটি টেস্টটা করব, আমার কন্টেন্টটা কতটা সহজ, একজন রিডার কত সহজে আমার কন্টেন্টটা পড়তে পারতেছে। সো এখানে চলে আসলাম, এখান থেকে আমি যদি জাস্ট আরেকজনের কন্টেন্ট নিই, যেহেতু আমার কন্টেন্ট নাই, আমার কন্টেন্ট লেখার পরে কিন্তু এখানে গিয়ে আমাকে টেস্ট করতে হবে, হ্যাঁ। যেসব ওয়ে দেখাচ্ছে ওগুলো আমার কন্টেন্ট লেখার পর এখানে গিয়ে টেস্ট করতে হবে। সো গ্রেড কত, 16, সে বলতেছে কতর মধ্যে আনার জন্য, 9। 5 of 7 সেন্টেন্স আর ভেরি হার্ড টু রিড, এই যে রেড কালার করে দিছে, খুব হার্ড। 2 of 7 সেন্টেন্স আর হার্ড টু রিড, ইয়েলো কালার যেগুলো করছে এগুলো হলো যে হার্ড রিড। ফিগার, গ্রামার, স্পেলিং ঠিক আছে। উইকনেস কিছু 3টা পাইছে, ভিউ ডিটেলস, এখানে টোটাল আপনাকে ইনফরমেশন সে দিবে, ওয়ার্ড টু সিম্পল অ্যাভারেজ। সো এখান থেকে আমাদেরকে চেষ্টা করা লাগবে আমার কন্টেন্টটা যাতে রিডেবিলিটি ঠিক থাকে, যাতে স্মুথলি একজন রিডার আসলে পড়তে পারে। গুগল বলতেছে যাতে 11 স্ট্যান্ডার্ডের একটা স্টুডেন্ট হলো যাতে আপনার কন্টেন্টটা পড়ে বুঝতে পারে, ওই ধরনের ইজি ওয়েতে লিখতে হবে। সো আমাদেরকে চেষ্টা করা লাগবে 9 এর মধ্যে রাখার জন্য, ও যেভাবে রেটিং বলতেছে ওইভাবে আনার জন্য। সর্বোচ্চ 10-11 পর্যন্ত আপনি রাখা যায়, এর বেশি রাখাটা ঠিক না, কন্টেন্টের রিডেবিলিটি ঝামেলা হবে। অ্যাভয়েড গ্রামার অ্যান্ড স্পেলিং মিস্টেক, গ্রামার এবং স্পেলিং মিস্টেকের জন্য আপনি গ্রামারলি এবং জিঞ্জাসফট এই সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারেন। ফুললি অ্যাভয়েড কপিরাইট, কপিরাইট ব্যবহার করার জন্য কুইলটেক্স আছে, কপি স্ক্রিপ্ট আছে, ডুপ্লিচেকার আছে, এগুলা এখন পেইড, ফ্রিতে দিচ্ছে না। আমরা ডুপ্লিচেকারে গিয়ে একটু চেক করব, হ্যাঁ, কিভাবে কন্টেন্টটা চেক করা লাগে। ডুপ্লিচেকারে চলে যাব, যে আমার কন্টেন্টের ডুপ্লিকেট ইস্যু আছে কিনা, হ্যাঁ। আমি যে কন্টেন্টটা তৈরি করছি ওইটা এখানে দিয়ে দিব, সরি, আমি এখান থেকে আমার এই কন্টেন্টটা দিয়ে দিলাম, যে দেখবো আমি যে কন্টেন্ট, এটা কিন্তু আরেকজনের কন্টেন্ট কপি করে দেখছি। আমরা যখন টেস্ট করব, কাকে টেস্ট করব, আমার নিজের কন্টেন্টকে কিন্তু টেস্ট করব। যখন এটা দিলাম, এখন এখানে দেওয়ার পর আই এম নট এ রোবট, চেক প্লাগারিজম, সে চেক করবে। ডুপ্লিকেট থাকলে হ্যাঁ কোন কোন ওয়েবসাইটে আসে, তখন আপনাকে কন্টেন্টটা ঠিক করা লাগবে। এখন তো ডুপ্লিকেট অবশ্যই পাবো, কারণ তো একটা ওয়েবসাইট থেকে কপি করছি, ওয়েবসাইটটা দেখাবে এখন। আর এখানে যখন আপনি ফ্রেশ কন্টেন্ট দিবেন, তখন তো অন্য জায়গায় থাকলে ওই কন্টেন্ট আর ব্যবহার করা যাবে না। পরপর 6 থেকে 7টা লাইন বরাবর পেলে সে ডুপ্লিকেট ধরে নেয়। দেখছেন 7 বেস, এই যে এই জায়গায় ডুপ্লিকেট হয়েছে, এখানে লিঙ্কও দিয়ে দিছে।
ওই যে যার থেকে কপি করে আনছি, ঠিক আছে। So, এই ধরনের ডুপ্লিকেট ইস্যু কয় থাকলে জায়গায় গেছে, কয় জায়গায় বুঝবো কিভাবে? এই যে ওই যে পরপর না, হ্যাঁ কতগুলো একবারে আসছে? তিনটা। সেম বোধহয়, এটা একটা ওয়েবসাইট হতে পারে। তার মানে ওরাই তো তাহলে ডুপ্লিকেট। হুম, হ্যাঁ, ডুপ্লিকেট ইস্যু আছে। আপনার কন্টেন্টটা যখন দিবেন যদি দেখেন যে এখানে ডুপ্লিকেট ইস্যু আছে, আপনার ওই কন্টেন্টের কাজ করা লাগবে, ওই কন্টেন্টটা ব্যবহার করা যাবে না। ওদেরটা তো তাহলে ভুল আছে। ওদের না, আমি তো কারো থেকে কপি করে আনছি না না, এই আপনি জন্য। তো নিয়ে আসছেন হ্যাঁ, একবার এখানের কোশ্চেন মধ্যে এখন করছে। আপনি কোয়েশ্চেন করতে পারেন স্যার কাটটা ঠিক কাটটা বেঠিক। গুগলের কাছে কিন্তু রেকর্ড আছে, কাট যারটা প্রথম দিয়েছে তার কাটটাই ঠিক, আরেকজনদেরটা কি করবে, কপিরাইট ইস্যুর মধ্যে পড়ে যাবে। যেমন আমি বলি, ধর প্রথমটার থেকে ধরেন কপি করে মারছে, তো ওরা কি এটা চেক করে দেয়নি কারণ যে বাকি যে দুজনের আসছে? হ্যাঁ হয়তো বা চেক করে নেই, এটা তো ওদের ফল্ট। এভাবে তো কন্টেন্ট রিসার্চ করে বের করা লাগে কি কি ঝামেলা আছে নাই। আচ্ছা, সে কপি ইউজ করতে পারে, এটা সিমিলার 50%, এটা সিমিলার 13%, এটা সিমিলার 56%। যাই হোক, এখান থেকে দেখে এটা বোঝা যায়, রিপোর্ট চাইলে রিপোর্ট আপনি ডাউনলোড করতে পারবেন। সো ডুপ্লি চেকারের মাধ্যমে আপনি ডুপ্লিকেট ইস্যু আছে কিনা এগুলা চেক করা যায়। এটা হলো যে রিডেবিলিটি চেক করা যায়, এটা হলো যে গ্রামারলি চেক করা যায়। এই তিনটা জিনিস আপনার চেক করা লাগবে। পরে লিস্ট অফ ট্রানজাকশন ওয়ার্ড আলোচনা করছিলাম। দ্য এপিপি মেথড ইন ইন্ট্রোডাকশন। এপিপি মেথড ইন ইন্ট্রোডাকশন বলতে যখন আপনি একটা কন্টেন্ট লিখবেন, আপনার প্রথমে ইন্ট্রোডাকশন একটা পার্ট থাকবে যেখানে এপিপি মেথড ইউজ করা ভালো। এগ্রি, প্রমিস, প্রিভিউ। এগ্রি বলতে একজন লোক আপনার ওখানে কন্টেন্ট পড়তে আসে, যখন টিভি নিয়ে উদাহরণ দিয়েছিলাম, সে যদি টিভি নিয়ে পড়তে আসে, তার প্রবলেমের সাথে বা তার ইয়ার সাথে এগ্রি করা, ঠিক না। এরপর হচ্ছে প্রমিস করা, যে ইন্ট্রোডাকশনের মধ্যে না তুমি যে আমার এখানে পড়তে আসছো, অবশ্যই তুমি এখানে সলিউশন পাবা। এরপর নিচে বিভিন্ন প্রিভিউ দেওয়ার মাধ্যমে তাকে একটা কি দেওয়া, ক্লিয়ার রিডারকে একটা কন্টেন্ট দেওয়া বা ধারণা দেওয়া, যে এই যে তার যে প্রবলেম নিয়ে সে পড়তে আসছে সে প্রবলেম সম্পর্কে যেন ক্লিয়ার ধারণা পায়। থিং টু চেক, কি কি জিনিস চেক করা লাগে। ইজ দ্য ল্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস টাইপ অফ কন্টেন্ট, যে টাইপ অফ কন্টেন্ট আপনি লিখতেছেন এটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এটা আমরা কিন্তু চেক করে আসছি কিভাবে ওয়ার্ড কাউন্টার দিয়ে চেক করা যায়, এবং ইনফো কন্টেন্ট হলে কিভাবে লিখতে হয় এটাও বলছি। আর কিওয়ার্ড দ্য সাবহেডিং এন্ড দ্য বুলেট লিস্ট, একটু আগে বলছিলাম কিওয়ার্ড গুলো কোথায় থাকতে হবে, সাবহেডিং এবং বিভিন্ন বুলেট লিস্ট যেখানে আমরা তৈরি করবো ওগুলোতে থাকতে হবে। আর দেয়ার সিনোনিমস অফ দ্য মেন কিওয়ার্ড, মেন কিওয়ার্ডের সিনোনিম বলতে এলএসআই কিওয়ার্ড বলতেছি বা সামর্থক যে শব্দগুলো ওগুলো বলতেছি। ইট ইজ কম্পেলিং ফর বোথ রিডার্স অ্যান্ড সার্চ ইঞ্জিন। এটা যে কম্পেলিং ফর বোথ রিডার্স বলতে একটু আগে রিডার্স এর আমরা রিডাবিলিটি চেক করছি। সার্চ ইঞ্জিনের জন্য কি, সার্চ ইঞ্জিনের জন্য হলো যে আপনি যদি সাইট ম্যাপটা না থাকে, সার্চ ইঞ্জিন কি ক্রলিং করে এসে আপনার ওটা পড়তে পারবে। সো আপনার সাইট ম্যাপ, এক্সাম্পল সাইট ম্যাপ ঠিক আছে কিনা, এবং আমরা সার্চ কনসোল দেখবো ওখানে গিয়ে আপনি আপডেট করছেন কিনা, অথবা গতকালকে যেমন ডিসঅ্যালাউ করছিলাম যে একটা টিক দিয়ে, ঠিক না, যে গুগল যাতে ক্রলিং না করে ওইটার তোলা আছে কিনা, ওই জিনিস যাতে সার্চ ইঞ্জিনে এসে আপনার কন্টেন্টটা পড়তে পারে ওই জিনিসগুলো দেখা লাগবে। ডিড ইউ অ্যাড এ কল টু অ্যাকশন ইন দ্য কনক্লুশনে গিয়ে একটু কল টু অ্যাকশন বাটন দেওয়া, যে অনেক সময় দেখা যায় যে কনক্লুশনে গিয়ে কল টু অ্যাকশন বাটন দিচ্ছেন আপনার অন্য পেজে নেওয়ার জন্য। যেমন ইয়াতে হাউ টু কন্টেন্টের ব্যাপার বলছিলাম যে রিড মোড দিয়ে মানি কন্টেন্টে নিয়ে যাওয়া যায়। ওকে, সিটিএ ভেরিয়েন্স, এটা হলো যে কোয়েশ্চেন। হ্যাঁ, সিটিএ ভেরিয়েন্স বলছে কল টু অ্যাকশন বাটনের ভেরিয়েন্স কোয়েশ্চেন, যে আপনি নিচে গিয়ে কোয়েশ্চেন করতে পারেন যাতে আপনার ওখানে লোকজনের কমেন্টস বাড়তে পারে। অনেকে কমেন্টস করে না যে কমেন্টস বিলো, যদি এটা নিয়ে করেন কমেন্টস বিলো। আমি একটা রেসিপি নিয়ে লিখলাম যে রেসিপিটা তো আপনি বানানোর পর আপনার কি অনুভূতি এটা শেয়ার করুন, এইভাবে কোয়েশ্চেন দিতে পারি যাতে ট্রাফিকের এঙ্গেজমেন্ট বাড়বে আমার কন্টেন্টের সাথে। ইনোভেশন টু ক্লিক অর চেক টু ইনক্রিজ কনভার্সন বলতে ওই যে এক জায়গা থেকে এক জায়গায় নেওয়া যাবে, এবং ইনোভেশন ক্লিক টু চেক, বা ক্লিক করে ওখানে চেক করতে পারো, অ্যামাজনে গিয়ে চেক করতে পারো, ওই জন্য জিনিসগুলো লিখে না ওখানে গিয়ে কনভার্সনে নিয়ে যাওয়া। ইনোভেশন টু রিড রিলেটেড আর্টিকেল, সো এটা ক্রলিং এর জন্য ভালো। ইনভাইটেশন করা আর কি। সো আমার এক কন্টেন্ট থেকে আর কন্টেন্টে নিয়ে যাওয়া, রিড মোড দেওয়া, ওই যে একটু আগে যে দেখছিলাম ওগুলা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাওয়া, এটা ক্রলিং রেটটা বাড়ায়। এটা হলো যে এরপর অ্যাসাইনমেন্ট থাকে। অ্যাসাইনমেন্ট তো আপনাদের জন্য না, আপনারা ছোটখাটো লিখতে হবে। সো এতক্ষণ যা জাস্ট থিওরিটিক্যাল পড়ছি, এখন একটা আমরা চেষ্টা করি কন্টেন্টটা কিভাবে লেখা যায়। দেখেন কন্টেন্টটা লিখতে হলে
এক হলো যে আপনাকে কিওয়ার্ড যখন আমি পাইছি, কিওয়ার্ড নিয়ে আমাকে কি করতে হবে, কন্টেন্টটা লিখতে হবে। কন্টেন্ট লেখার ক্ষেত্রে কয়েকটা ওয়ে আছে। একটা হলো যে আমি এআই এর সহযোগিতা নিতে পারি, যেটা আপনাদের এখানে বলতেছে, এআই কে দিয়ে দিলে কিন্তু সেও আমাকে কন্টেন্ট লিখে দিচ্ছে না, গুগল বার্ডস এর সহায়তা নিতে পারি। এরপর কম্পিটিটরকেও অ্যানালাইসিস করে দেখতে পারি কম্পিটিটর কিভাবে কন্টেন্টটা লিখছে। লিখার পর সব জায়গা থেকে কিন্তু আমি আইডিয়া নিব, কন্টেন্টটা দিন শেষে আমাকেই একটু কষ্ট করে লিখতে হবে। লিখার পর এরপর যে আমি চেকিং এর যে অপশনগুলো দিচ্ছি না, ওগুলো দিয়ে চেক করতে হয়। সো আমরা একটা কন্টেন্ট লেখার চেষ্টা করি। কাছে মনোযোগ দিতেই পারতেছি না, একটু ঘুম পাচ্ছে। সমস্যা নেই। এখানে হলো যে কন্টেন্টটা আমরা কিভাবে রাইট করে ওই জিনিসটা দেখতেছি, এবং কন্টেন্টে কি কি প্রবলেম হয়, এসইও তে কি কি প্রবলেম পাই, এগুলা জানার চেষ্টা করতেছি আমি। কিন্তু আপনাদের তো কন্টেন্ট মার্কেটিং নিয়ে টোটাল অনেক 4টা সেশনে আছে, আপনাদের ক্লাসে আছে। সো এখানে হলো যে আমরা কি ব্যাপারগুলো দেখতেছি, অ্যাফিলিয়েটের জন্য, শুধুমাত্র কিসের জন্য, অ্যাফিলিয়েটের জন্য কন্টেন্টটা কি কি টাইপের হয়, কিভাবে আমরা কন্টেন্টটা লিখতে পারি, কিভাবে লিখলে আমাকে গুগলে প্রবলেমে পড়তে হবে না, এসইও ফ্রেন্ডলি করে এটা আমি আপলোড করতে পারি, এই জিনিসগুলো কিন্তু দেখতেছি। সো জাস্ট আমি একটা কন্টেন্ট এমনিতেই লিখি ধারণা দেওয়ার জন্য। আমরা সাপোজ আমরা এই টাইপের একটা কন্টেন্ট লিখি যে এই যে পোস্ট লিস্ট রিভিউ, যে 5টা প্রোডাক্ট নিয়ে লিখি, বাস স্টেপগুলো আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ, কিভাবে লিখলে ভালো হয়। সো আমি কন্টেন্টগুলো এমনিতে কপি করে নিয়ে আসতেছি। আমি যদি আমার কিওয়ার্ডটা নেই, কিওয়ার্ডটা কি ছিল, বেস্ট ব্লেন্ডার ফর স্মুথি, আমি কিওয়ার্ডটাই নিলাম। সাপোজ এটা আমার কিওয়ার্ড, আমি 5টা ব্লেন্ডার নিয়ে, বেস্ট ব্লেন্ডার ফর স্মুথি, এটা হলো যে আমার কিওয়ার্ড। বেস্ট ব্লেন্ডার ফর আমি 5টা নিয়ে লিখবো, সেটা আমার কিওয়ার্ড, বোল্ড করলাম। আচ্ছা, এরপরে আমি একটা ফিচার ইমেজ ব্যবহার করব। হ্যাঁ, ফিচার ইমেজ আমি আপাতত কারো থেকে নিয়ে আসতেছি, যেহেতু আমার কন্টেন্ট লেখা নাই। আর আমি যদি একটু আপনাদেরকে, আমি আমার স্টুডেন্টরা, সো আমি কিছু কন্টেন্টের স্যাম্পল নিয়ে আসছি আপনাদেরকে বোঝানোর জন্য যে কন্টেন্টটা কিভাবে রাখতে হয়। দেখেন, এই লেখছে কি, ফাইস ডগ ফুড ফর রিভিউ, হ্যাঁ, মেইন ফোকাস কিওয়ার্ড রাখছে, একটা ছবি ইউজ করছে, এরপর একটা ইন্ট্রোডাকশন দিছে। ইন্ট্রোডাকশনে যে প্রথম ওয়ার্ডের মধ্যে আপনার ফোকাস কিওয়ার্ডটা রাখা লাগে। এরপর কিছু জিনিস নিয়ে লিখছে, আপনি দেখেন এই যে তারপর চলে আসছে 1 নাম্বার, এই যে 1 নাম্বার প্রোডাক্ট, তার একটা ছবি, প্রাইস ইন অ্যামাজন, এভাবে করে আমরা বোঝানো যদি দিই। এরপর কি, প্রোডাক্টের ইনফরমেশনগুলো, টেকনিক্যাল ইনফরমেশনগুলো বা টেকনিক্যাল ইনফরমেশন যদি বলি, এরপর প্রোডাক্ট সম্পর্কে একটু ওভারভিউ দিছে, হোয়াই চুজটা লিখছে, প্রস অ্যান্ড কনস গুলা লিখছে, এরপর ফাইনাল থট লিখছে, এরপর আরেকটা প্রোডাক্ট, এভাবে শুরু করছে। একভাবে লিখছে। এভাবে কি হলো যে এই প্রসেসটা মেনটেন করে লিখতে হয়। যেহেতু আপনাদের কন্টেন্টের ক্লাসেস ওখানে আরো ইন ডিটেলসে বুঝাবে, আমি জাস্ট একটু অ্যাফিলিয়েটের কন্টেন্টটা ধারণা দিয়ে যাচ্ছি আপনাদেরকে। এরপর নিচে গিয়ে দেখেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন লিখছে, সব প্রোডাক্টে লেখা শেষ। এরপর কি লিখছে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, যে কি কি কোয়েশ্চেন হতে পারে। এরপর একটা কনক্লুশন লেখার, এগুলো সে আমাকে বোঝার জন্য হাইলাইট করে দিছে আর কি। এরপর গিয়ে একটা কনক্লুশন লিখছে, হ্যাঁ। আরেকজনের যদি দেখায়, বেস্ট শাওয়ার কার্টেন রোডস, সো এখানে দেখেন সে লিখছে, এই যে প্রথম 100 ওয়ার্ডসের মধ্যে সে কিওয়ার্ডটা ব্যবহার করলে, এই জন্য বোল্ড করে দিয়েছে। এরপর হলো যে দেখেন, একটা প্রোডাক্ট নিয়ে লিখছে, প্রোডাক্টের স্পেসিফিকেশনগুলো দিছে, প্রোডাক্ট নিয়ে কিছু লিখছে, এরপর প্রনস এন্ড কনস লিখছে, এবং প্রাইস ইন অ্যামাজন, মানে অ্যামাজনে গিয়ে চেক করো। এইভাবে করে, হুম, এটা ভালো দিক খারাপ দিক, তবে ভালো খারাপ দিক একটু লিখতে হবে। না, এটা তো উনি লিখছে, প্রথম তো লিখতে একটু ঝামেলা। না, আমরা এইভাবে লিখি, কোনো ঝামেলা হয়। এইভাবে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে লিখছে, এবং নিচে গেলে কিছু কনক্লুশন পাবো। সে ইন কনক্লুশন এভাবে লিখছে আর কি।
কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন রাখছে, এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, এরপর কনক্লুশনটা লিখছে। মানে স্টেপগুলো জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে কন্টেন্টগুলো দেখানো। সো কনক্লুশনে একবার আমার ফোকাস কিওয়ার্ড যদি ব্যবহার করা যায় এভাবে ব্যবহার করা লাগবে। এগুলো হলো যে জাস্ট স্টেপ কিভাবে আপনি কন্টেন্টটা লিখবেন। প্রথমে টাইটেলটা দিতে হয় ছবি, এরপর ইন ডিটেলসে যদি আপনি লিখেন, এগুলো হচ্ছে প্রসেস। আর এই কন্টেন্টগুলো চেক করবেন কিভাবে, রিডেবিলিটি চেক করতে হবে। আপনাদেরকে দেখাইছি কিভাবে রিডেবিলিটি চেক করা হয় আর কিভাবে ডুপ্লিকেট চেক করা হয়, ওইটাও দেখাইছি। ওকে, আর একটু একটু কথা বলি, গুগলে যেটা একটু ইয়ার জন্য ধরে আপডেটের মধ্যে, কন্টেন্ট লেখার সময় আপনি 5টা বা 6টা প্রোডাক্ট নিয়ে লিখছেন, হ্যাঁ, বাট কনক্লুশনে বা কোথাও গিয়ে যে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে আপনি একটু সাইড নিতেই হবে, হ্যাঁ। কারণ কাস্টমারকে তো বলা যাবে না আপনি যেটা, বা যে আপনার রিডার আসবে, রিডারকে একটা কনক্লুশনে গিয়ে যে কোনো একটা দিকে আপনাকে ভারী নিতেই হবে, যে এটা তো আমি 10টা লিখছি, এটা বোধহয় এর তুলনায় এরকম ভালো, মানে আপনার মতামত দেওয়া আর কি, আপনি তাকে বলতেছেন না, মতামত দেওয়া। সো এই ধরনের কনক্লুশন একটু গিয়ে যে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে দেয়। আর সিঙ্গেল প্রোডাক্ট নিলে তো আপনি প্রোডাক্ট সম্পর্কে লাস্টে গিয়ে বলতেছেন কি ভালো আছে কি মন্দ আছে এগুলো লিখতে পারতেছেন। আর কম্পারিজন হলো তো আপনি দুইটাকে কম্পারিজন করতেছেন। আমি যে প্রোডাক্টে লিখি না কেন কন্টেন্ট, হুম, ওইটাকে আমার ভালো দিক এবং খারাপ দিক এটা রাখতেই হবে। ভালো দিকটা বেশি রাখবেন। এরা তো 5টা রাখছে, আমরা চেষ্টা করি ভালো দিক 5টা, খারাপ দিক 2টা 3টা রাখা যাবে। বইয়ের উপরে কন্টেন্ট লিখতে চাই, সেটা আবার খারাপ দিক কি বুঝতে পারি। খারাপ দিক হতেও পারে, অনেক কিছু তো হতে পারে, মানে একদম খারাপ দিক হবে তাও কিছু না কিছু তো ব্যাড থাকতে পারে, ঠিক না? মানে একদম যদি খারাপ দিক না থাকে, সবকিছু বেশ বলা তো রিডার তখন মনে করছে কি এটা কি কোনো কিছুই নাই, মানে খারাপ দিকটাকেও ভালো দিক থেকে করে বলা আর কি। একদম ডিরেক্টলি যেমন এটা লিখছে, ডাইরেক্টলি খারাপ লিখলে তো জিনিসটা কিনবে না। So, ওইভাবে খারাপ দিকগুলো কোত্থেকে পাবো? কমেন্ট সেকশন যেটা আছে না, একটু আগে দেখলাম রিভিউ, ওখানে পাবো। এরপর আপনি ইউটিউবে গিয়ে যদি সার্চ দেন যে এই বুক প্রস এন্ড কনস, এটা যদি লিখে সার্চ দেন, ইউটিউব থেকে অনেক আইডিয়া পাওয়া যায়, এবং ইউটিউবের কমেন্টসেও অনেক আইডিয়া পাওয়া যায়, ভালো এবং খারাপ দিকের আইডিয়া ওই দুটা জায়গা থেকে আপনি পেয়ে যাবেন। ওকে, এই ছিল কন্টেন্ট। কোনো কি কোয়েশ্চেন আছে? কন্টেন্ট আমরা তো কন্টেন্ট রাইটিং কিভাবে করে দেখছি, মানে অ্যাফিলিয়েট রিলেটেড কি কি কন্টেন্ট আছে, কিভাবে হেল্প নিতে পারেন। আপনি যদি আবার এআই তে যান, আমি সাপোজ এআই তে গিয়ে এখন লিখলাম চ্যাট জিটিপির ব্যবহার তো করতে পারি। হ্যাঁ, চ্যাট জিটিপি থেকে আমি এখন লিখে দিতে পারি। আপনাকে তো প্রথমে বললাম আপনি হেল্প নিতে পারেন চ্যাট জিটিপি থেকে, আপনি হেল্প নিতে পারেন কি গুগল বার্ডস, বা এখন বলতে জেমিনি বলতেছে। এরপর কম্পিটিটর যে লিখছে ওই লেখাগুলো থেকে হেল্প নিতে পারেন, কিন্তু এআই থেকে সরাসরি লিখে কপি পেস্ট করে দিলে কিন্তু কন্টেন্টটা তার হলো না। হুম, হ্যাঁ, ওগুলা তো গুগল তো নেক্সট একটা বলছে যে এআই থেকে সরাসরি কন্টেন্ট কপি করে ওভাবে কন্টেন্ট না দিতে মানা করে দিচ্ছে। লিখতেছি। একটু লিখে দেবেন। আচ্ছা, আপাতত এতটুকু প্রম্পট দিলাম। প্রম্পট আমি যত সুন্দর করে দিব সে আমাকে তত সুন্দর করে রেজাল্ট দেবে। আই হ্যাভ এ ব্লগ ওয়েবসাইট, মাই নিশ ইজ হোম এন্ড কিচেন, রাইট এ ব্লগ পোস্ট ফর দ্য কিওয়ার্ড হাউ টু মেক স্মুথ, এটা লিখলাম। ইট শুড বি ইনফো কন্টেন্ট ইন এত ওয়ার্ড, মেক ইট প্রফেশনাল অ্যান্ড আই উইল কনভার্ট রিডার টু, বললাম যে আমার একটা আছে ব্লেন্ডার ফর স্মুদি, এই মানে কন্টেন্টে তাকে নিয়ে যাব। ইউজ অ্যাক্টিভ ভয়েস, এলএসএ কিওয়ার্ড, অলসো ফলো কিওয়ার্ড ডেন্সিটি।
ল্যাটেন্ট সেমেন্টিক ইন্ডেক্সিং কত মানে সামর্থিক কিওয়ার্ড কি, ডিজিটাল মার্কেটিং এর এলএসআই কিওয়ার্ড কি হতে পারে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কন্টেন্ট মার্কেটিং, হ্যাঁ, ইমেল মার্কেটিং, যেটা দ্বারা আমার ফোকাস কিওয়ার্ডকে রিপ্রেজেন্ট করে আর কি। সিনোনিমও বলতে পারি আমরা, ওই ধরনের আমার ফোকাস কিওয়ার্ডের সিনোনিমও বলতে পারি। সো লিখে ফলো করবেন, রাইট অ্যাজ এ হিউম্যান লিখলাম, মেনটেন কপিরাইট ইস্যু গুগল সার্চ ইঞ্জিন, দেখি সে আমাকে কি কন্টেন্ট দেয়। সো সে সুন্দর করে দিছে, কিন্তু আমি টিক চিহ্নগুলো তো ইউজ করবো না। সে দিচ্ছে যে কিভাবে হাউ টু মেক স্মুদি ব্লেন্ডার স্মুদি হ্যাভ বিকাম গুড হেলথ, প্রথমে সে একটা ইন্ট্রোডাকশন দিল, হ্যাঁ, এরপর হোয়াই স্মুদি আর হেলদি ড্রিঙ্ক কেন, এটা একটা পোর্শন রাখলো, এসেনশিয়াল পারফেক্ট স্মুদি। সো এখানে বিভিন্ন জায়গায় দেখা যায় যে আপনি ছবিগুলো ইউজ করতে পারবেন, হ্যাঁ। সে গাইড ফর মেকিং স্মুদি, প্রথম স্টেপ কি করতে হবে, দ্বিতীয় স্টেপে কি করতে হবে, এইভাবে সে বেস্ট ব্লেন্ডার ফর মেকিং স্মুদি, ওই যে আমি বললাম সেজন্য কিছু টিপসও দিয়ে দিল সেখানে, টিপস ফর মেকিং বেগ স্মুদি, স্মুদি রেসিপি টু ট্রাই, কনক্লুশনে এসে সে দেখেন কনক্লুশন দিয়ে দিল। এটা এখান থেকে আইডিয়া নিয়ে আমি আমার মতো সুন্দর করে সাজাই কন্টেন্ট লিখতে পারবো। আর কন্টেন্ট লেখার পর ওই যে বললাম রিডেবিলিটি আর ইয়াগুলো ওখান থেকে চেক করে নিতে হবে। এইভাবে আমরা চ্যাট জিটিপি থেকে হেল্প নিতে পারি, হোয়াইট সেম ভাবে জেমিনি থেকেও হেল্প নিতে পারি, হ্যাঁ। আর একটা হলো যে এই যে আমার কন্টেন্ট, আমার কম্পিটিটর, হ্যাঁ, কম্পিটিটরকে যখন দেখবো, সাপোজ মনে করলাম এই আমার কম্পিটিটর কন্টেন্টটা কিভাবে লিখছে ওর থেকে দেখো আমি আইডিয়া নিতে পারবো। এতটুকু যা দেখলাম, একটু চার্জারটা দিন। আচ্ছা আমি ভিডিও সেভ করে নি, হ্যাঁ, চার্জার নাই তো হঠাৎ, চার্জার কি আনছেন? আচ্ছা আমি ভিডিওটা সেভ করে নি।